আর 7 দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার, আপনারা সেনাবাহিনীরা ন্যাংটা হয়ে যাবেন স্যার। কেন? মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে সেনাপ্রধানের গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস। সকালেই র্যাবের অভিযানে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছে। টার্গেট কিলিং করে ওয়াকারুজ্জামানকে গায়েব করে দেবে। ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই তাদের গরিলা বাহিনী তারা ওয়াকারুজ্জামানকে শেষ করে দেবে। আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী সেনাবাহিনীতে আসতে যাচ্ছে বড় একটি নিষেধ। সেনাপ্রধান তিনি মোহাম্মদ ইউনূসকে সরিয়ে গদিতে বসতে চাইছে। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন। কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একজন, আমি মনে করি, গর্বিত সন্তান। আপনারা বারবার তাকে ফিরত যাবেন না। শেখ হাসিনার আত্মীয় ফুফাতো বোন বিয়ে করেছে, সেই অপরাধে সে অপরাধী হয়ে গিয়েছে। যখন সাবেক কোনো সেনাপ্রধান বর্তমান কোনো সেনাপ্রধান সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন, তখন খুব স্বাভাবিকভাবেই গণমানুষের মনে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এবং আমি সেনাপ্রধান সাহেবকে মনে করি উনি ফুললি ইসলামিক মাইন্ডের। ওনার কিছু কথাবার্তা আমি শুনছি, এটা আমি বুঝা নিছি। ভাই বয়স হয়েছে, পোলাপান না। মির্জা ফখরুল ইসলাম সাহেব গেল 6 মাসে তিনি তার যে বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলির মাধ্যমে অনেকেই মনে করছেন তিনি আওয়ামী ঘরানায় চলে যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এবার একদম ধুয়ে দিলেন সাংবাদিক ইলিয়াস। তো বন্ধুরা, হঠাৎ করেই কেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও আলোচনা এবং সমালোচনা তোপে পড়লেন, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব হঠাৎ করে কেন সবাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা করতেছে। সর্বপ্রথম আমরা শুনবো ইলিয়াসের কাছে, সাংবাদিক ইলিয়াস কি বলেন এই সেনাপ্রধানকে নিয়ে, তারপরে আজকের ভিডিওতে বিস্তারিত। আয়না ঘরে 15 বছর আটকে রাখা হয়েছিল, 10 বছর আটকে রাখা হয়েছিল। এটা তো তাকে প্রতি সেকেন্ডে 15 বছর সহ্য করতে হয়েছে। তো তাদের ব্যাপারে সরকার এত উদাসীন হলো কেন? এইটা পরিদর্শনে যেতে এই সরকারকে 6 মাস সময় লাগলো কেন? মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে তারপরে গিয়ে কিছুটা সহনশীল করা আর কি। আমার কাছে বিষয়টা পুরোপুরি এরকম মনে হয়েছে। আমি যদি ধরেন আর 7 দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার, আপনারা সেনাবাহিনীরা ন্যাংটা হয়ে যাবেন স্যার। বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে 57 জন অফিসার আপনারা মেরেছেন, তারপরে কিভাবে বিডিআর এর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে, এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না। এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে? তারা কি আরেক রাজ্যের কিছু নাকি? বাংলাদেশের আইন তারা মানবে না? তো আমি আপনাদেরকে বলবো, এটা সেই বাংলাদেশ না যে সেনাবাহিনীর আগে যেরকম একদম হাসিনার সেনাপ্রধান থেকে সবার করবেন, কেউ কথা বলতে পারতো না, সেই জায়গায় সেনাবাহিনী না। এখন মানুষ কথা বলতে পারে, আপনারা কিন্তু বিপদে পড়বেন। যারা এখনো পর্যন্ত আলেমদেরকে শেখ হাসিনার সময়ে ছাত্র দলের যেসব কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে জেলখানা আছে, তারা এখনো পর্যন্ত জেলে। টোটাল প্রায় 5000 এখনো মানুষ জেলে আছে। বিএনপি, জামায়াত এবং এই হেফাজত সহ সাধারণ মানুষ যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করতো, কথা বলতো, তো তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছি, সেটা যদি না হয় তাহলে কিন্তু হুজুরদের দিয়ে কিন্তু মাঠে নামাই দেবো। ঘটনার পর আমি যেটা মানে আমার এই অনুসন্ধানে যেটা বেরিয়েছে যে অনেক অফিসারকে ঘটনার পর খুব মানে যাদের বিরুদ্ধে প্রচন্ড রকমের অভিযোগ গুম খুনের, সেই ধরনের কিছু মানে দুর্ধর্ষ কিছু অফিসার, এদেরকে র‍্যাব 2, র‍্যাব 1 এবং র‍্যাব 10 এই জায়গাগুলোতে, এটা 2SC থেকে শুরু করে আপনার বড় বড় জায়গাগুলোতে বসানো হয়েছে, মেজর লেফটেন্যান্ট কর্নেল এগুলোকে বসানো হয়েছে। এবং তারা, আমি বিডিআর এর সদস্যদের সাথে কথা বলে যেটা জানলাম, ওই অফিসাররা বিশেষ করে র‍্যাব 2 তে, র‍্যাব 1 এবং র‍্যাব 10 র‍্যাব 2 এর ব্যাপারে সবচাইতে বেশি অভিযোগ তাদের প্রচন্ড মারধর করা হয়েছে। এবং সকালে নিয়ে যাওয়া হয়তো জলজ্জান্ত একটা বিডিআর এর সৈনিককে, সন্ধ্যায় তার লাশ ফিরে আসতো। এখনো পর্যন্ত ওয়াকারদের মতো ভীতু কাপুরুষ এবং এই যে রেজানুরদের মতো সন্ত্রাসীরা সেনাবাহিনীতে যদিও ছিল, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের মতো দেশপ্রেমিক অফিসাররাও আছে। আমরা তো বাইরে আছি। ইনশাল্লাহ সেনাবাহিনীকে শুদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি নাকি জোর করে হাসিনার মতো করতে, হাসিনা যেমন বলতো যে দেশের ভাবমূর্তি, আমরা আগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি, আন্তর্জাতিক ভাবে বিভিন্ন জায়গায় যা দেশের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা চালাই, এই কাজটা এখন তারা করছে। কালকে একজনের বক্তব্য শুনলাম, সজীব ওয়াজেদ জয়ের, যদি এখন আপনি ফেসবুক পোস্ট দেখেন, সব ইংলিশ পোস্ট, বাংলায় উনি আর লেখেন না, সব ইংলিশে পোস্ট করেন। আর দেশে হচ্ছে এখন জঙ্গি টঙ্গিতে ভরে গেছে, এটা নাকি আফগানিস্তান হয়ে গেছে, এই দেশে ইসলামী জঙ্গিদের অত্যাচারে থাকতে পারছে না, এরকম একটা অবস্থা। সারা দুনিয়াকে এটাই জানাচ্ছে না। এখন ওনাদের প্রভু একমাত্র ওইটাই। কালকে ওই যে ওদের এক যারা হার্পিক মজুমদার বলে, হার্পিক মজুমদার ভারতের এক চ্যানেলে বলছে
সেই মহিলা প্রশ্ন করেছে যে আপনি বাঙালি, আমরা বাঙালিরা তো আমাদের তো একটা আত্মমর্যাদা আছে। বলছে বাঙালিদের আছে, বাংলাদেশিদের নাই। বাংলাদেশিরা জীবনে কোনোদিন এদের কোনো আত্মমর্যাদা ছিল না, এখনো নাই। ওদের আসল চেহারা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো ওই একই ন্যারেটিভ সেনাবাহিনী দাঁড় করানোর চেষ্টা করছে যে তাদের ভাবমূর্তি নষ্ট করছেন আপনারা, কয়েকজন অফিসার আছেন, আপনারা হচ্ছে গিয়ে ভাবমূর্তি নষ্ট করছেন, আর ওনারা ভাবমূর্তি রক্ষা করার আছেন, দায়িত্বে আছেন। ওনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে না। সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিছু কথা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে যে আপনারা সম্মানের কথা বলছেন, আমরা আসলে আপনাদেরকে সম্মান করি, এবং সেনাবাহিনীর এই পোশাকটাকে মানুষ প্রচন্ড আবেগের জায়গায় রাখে। আমরা 5 তারিখেও দেখেছি যে সেনাবাহিনী যখন কিনা আমাদের পক্ষে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু দেশ স্বাধীন হয়েছে। সে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত সবখানে সেনাবাহিনীকেই একটা ইনিশিয়েটিভ নিতে হয়েছে। এটা 111ও দেখেছি, সবসময় এই একই ঘটনা ঘটেছে। ইভেন এরশাদের সময় আমরা যতটুকু, আমি তখন মানে একদম আমার কিছু মনে নাই, তখনও যেটা পড়াশোনা করে যতটুকু জেনেছি যে সেনাবাহিনীকে এরশাদের কাছ থেকে সরতে হয়েছে, তারপরে এই দেশটা স্বাধীন হয়েছিল। যাই হোক, তো আমরা এখনো আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনারা চাইলে আবারও সেই ইন্ডিয়ার ভেতরে ঢুকতে পারেন, যে 15 বছর যেভাবে আমাদের এই দেশটাকে ঢুকিয়ে রেখেছিলেন। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন যে আজকে আপনাদের সম্মানের কথা চিন্তা করে এসব বলা যাবে না। শুধু একটা কথা বলি, বিডিআর এর হত্যাকাণ্ডে শুধু যে একটু বিশৃঙ্খলা হয়েছে তা না, এখানে অসংখ্য মানুষের জীবন গিয়েছে। আপনারা তো শুধু 57 জন অফিসার, প্রতিটা জীবনের মূল্য অনেক। এই 57 জন অফিসারের পর কত বিডিআর এর সৈনিক, প্রায় 149 জন বিডিআর এর সৈনিককে একদম মেরে ফেলা হয়েছে, একদম স্ট্রেট মেরে ফেলা হয়েছে। মসজিদের পেশ ইমামকে আপনারা বাঁচতে দেন নাই, তাকে পর্যন্ত মেরে ফেলেছেন। কেন? যাদেরকে আজকে বলা হচ্ছে যে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি, তাদের কথা আমি এখন অনেক মেজর ক্যাপ্টেনের কাছে শুনছি যে তাদের জীবন বাঁচিয়েছে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আসামিরা। মেজর কামরুজ্জামান নিজে বলছেন যে তাকে ডিএডি তৌহিদ বাঁচিয়েছে। তো আপনি এখানে যে তাদেরকে আসামি বানিয়েছেন, আমরা তো তাদেরকে দেখছি যে তারাই নিষ্পাপ। এখন নিজেদেরকে নিষ্পাপ বানাতে গিয়ে নিষ্পাপ মানুষকে আসামি বানিয়েছেন, কিন্তু এটা আসলে আলটিমেটলি একটা খারাপ জায়গায় গিয়ে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীকে সম্মান করতে চাই। আবারও বলছি, আপনারা যত বেশি প্রেশার ক্রিয়েট করবেন আমাদেরকে তত বেশি মানে এটার ব্যাপারে আপনাদেরকে মানুষের কাছে আপনাদের চরিত্রটা তুলে ধরতে হবে। যেমন একটা জিনিস, বিডিআর এর পিলখানায়, আমি এই কথাগুলো এখানে বলছিও না এবং আমি বিশ্বাস করি আমাকে কখনো বলতে হবে না, কিন্তু বলতে যেন বাধ্য না হই যে পিলখানার ঘটনা শুধু পিলখানার দিনই না, এখানে পরিকল্পনা হয়েছে, বিশাল একটা পরিকল্পনা। কিন্তু বিডিআর এর সৈনিকদের কিন্তু কিছু ক্ষোভ ছিল এবং খুব ভ্যালিড কিছু ক্ষোভ ছিল। 600 কোটি টাকা নিয়ে বিমানবন্দরে কে আটক হয়েছিল, সেই 600 কোটি টাকা নিয়ে মইনু আহমেদের সাথে কক্সবাজারে যে মিটিং কারা করেছিল, এগুলো কিন্তু সব এখন আমাদের কাছে যারা এখন বলতে পারেন তারা সব জানিয়েছে। এগুলো যদি সামনে আসে তখন আপনারা সেনাবাহিনী মুখ দেখাইতে পারবেন। অতএব আমরা আপনাদের সম্মানের জায়গায় রাখতে চাই। ভালোই বিডিআর এর নিরীহ সৈনিক শেখ হাসিনা যে বিচার করেছে সেই বিচার বাতিল করতে হবে, তাদেরকে ছাড়তে হবে। তাদের ভেতরে এখনকার যে কমিশন, সেই কমিশনের ভিতরে খুব, আমি এই জিনিসটা আমি হাসান নাসের আপনার কাছে আমি বলেছিলাম যে আপনি কেন এই কমিশনের সদস্য না, আপনি বলেছেন আপনি সাক্ষী হইলেই সদস্য হওয়া যাবে না। এটা আমি মনে হয় এই জিনিসটা আমার কাছে খুব ভালোভাবে আমি বাই করি নাই। কারণ আপনি সাক্ষী হয়েছেন তো কি, আপনি ওই সময়ের আপনি তদন্ত কমিশনের মানে এক প্রকার চিফ ছিলেন, তার পরপর যে কমিশনটা তৈরি করা হয়েছিল, মানে সেনাবাহিনীর ভেতর থেকে তো আপনি সবচেয়ে বেশি জিজ্ঞাসাবাদের এই জায়গাগুলোতে ছিলেন। আপনি তো জানেন কাকে কাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আপনি সবকিছু জানেন। আপনার কোশ্চেন গুলো তো আমি শুনেছি, এই 4 ঘন্টা সেই রেকর্ডটা আমার কাছে আছে, সেখানে দেখেছি যে আপনি কি কোন অ্যাঙ্গেলে কি কোশ্চেন করছেন। আপনি জানেন যে কারা কারা এটার সাথে জড়িত, কোন কোশ্চেন করতে হবে, কিভাবে এটা বের করতে হবে। আপনাকে ওখানে রাখা উচিত ছিল, দরকার নেই রাখার। কিন্তু আমি কমিশনে যারা আছেন তাদেরকে বলবো, ফজলুর রহমান স্যার আপনাকে সহ, আপনি কর্নেল হাসিনুর, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের সহ যারা যারা এই ঘটনায় আসলেই বিচার চায়, তাদের সবসময় আপনার সাথে সংযুক্ত রাখবেন, তাদের সহায়তা চাবেন। তারা কি বলতে চায়, তার কোনো কোশ্চেন থাকলে তাদের কাছে জানতে চান। স্যার আপনি আমার কাছেও যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাকে সবকিছু প্রোভাইড করবো। আমি শুধু আমার প্রোগ্রামটা অপেক্ষায় আছে, এটা দেওয়ার পরে আপনারা বুঝবেন যে আমার কাছে কি কি আছে, আমি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিতে থাকবো। তো সেনাবাহিনীর কাছে অনুরোধ, আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না। আপনারা যদি বাঁচাইতে চান, যারা বাঁচাইতে পারবেন তারাও কালার হবেন। পুরো সেনাবাহিনীকে কালার করবেন না। এই সন্ত্রাসী খুনি যারা ভারতের হয়ে কাজ করেছে তাদেরকে ভালো এখান থেকে সরাই দিবেন। বিডিআর এর নিরীহ যে জওয়ান আছে তাদেরকে মুক্ত করবেন। আপনাদের কমিশন যদি কাউকে মনে করে বিডিআর এর জওয়ান অপরাধী ছিল, তাদেরকে ফাঁসি দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নেই। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাকে বারবার যে জিনিসটা বলা হয়, আমি বিডিআরদেরকে বাঁচানোর চেষ্টা করছি, আমি বিডিআরদেরকে একদম বাঁচানোর চেষ্টা করছি না। আমি চাই বিডিআর এর যারা যারা অপরাধী ছিল, ইভেন সে কোনো খুন করে না কিন্তু সে পরিকল্পনার সাথে ছিল, আপনি তারও খুন করে ফেলেন, ফাঁসি না, তার ক্রস ফায়ার দেন, একদম রাস্তায় দাঁড় করে তার ফায়ার করে মারা ফেলেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি নাকি মনে করেন যে এদেরকে মেরে তারপরে আপনাদের অফিসারদেরকে বাঁচাতে চাইবেন, ওইটা মনে হয় এখন বাংলাদেশে সম্ভব না। আপনাদের সেনাবাহিনীর অফিসাররা 2 জন আমার সাথে বসে কথা বলছে, এই ওয়েতে, এই ভঙ্গিতে বাংলাদেশের সেনাবাহিনী কখনো সেনাবাহিনীর ব্যাপারে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনোদিন বলেনি, এখন বলছে। অতএব সময়টা আপনাদের পক্ষে নাই। আসিফ নজরুল সরকার, আপনারা বলতে চাই
সামনে অবস্থা আপনার জন্য বিএনপি থাপড়াবে, জামাত থাপড়াবে, পাবলিক তো আপনারা জেনে পাবেন থাপড়াবে। সো খুব সাবধান আসিফ নজরুল, এখনো সময় আছে। জনগণ যা চায় ফেসবুকে ছোটখাটো পোস্ট দিয়ে সহানুভূতি নিতে চায়, লাভ নেই। ফেসবুকে আপনি পোস্ট দিলে 90% মানুষ আপনারা এখন ধুইয়া ছাড়া দেয়। এটা দিয়ে পাঁচ বুঝেন, 2 দিন পরে আমেরিকায় বাড়ি কিনতেছেন, আমেরিকায় এসে তারপরে থাকবেন সারা জীবন। আপনি আমেরিকায় সারা জীবন আরামে বসে থেকে খাওয়ার সুযোগ কই পেলেন, টাকা কই পেলেন? মানুষ এই কোশ্চেন রেজ করবে না? এই কোশ্চেনের জবাব আপনি কি দিবেন? সম্মান নিয়ে বাঁচতে পারবেন না সারা জীবন। এই জন্য আমরা চাই আপনারা জনগণের পালস বুঝেন, জনগণ কি চায় সেটা করেন। এই যেখানে যাকে দরকার তাকে নিয়ে যাইতে হবে, যেখানে যাকে কোশ্চেন করতে হবে তাকে নিয়ে যাইতে হবে। এটা না করে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন, এটা মনে হয় সম্ভব হবে না। কারণ ওয়াচ ডগের মতো আমরা কিন্তু এখনো পর্যন্ত বাইরে আছি। এবং ওয়াকারুজ্জামানকে এলিমিনেট করে ফেলবে, তাকে একেবারে কি বলে ওই যে টার্গেট কিলিং করে ওয়াকারুজ্জামানকে গায়েব করে দেবে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই। বা তাদের গরিলা বাহিনী তারা ওয়াকারুজ্জামানকে শেষ করে দেবে। কেন তারা এই কথাটা বললো? ওই যে আমি খাড়ায় যাবো, আপনি বসায় দিবেন, লোকে মনে করবো আপনার সাথে আমার কোনো খাতির নাই। তারা যখন যেহেতু ওয়াকারুজ্জামানকে বিএনপি গালাগালি করছে, ওয়াকারুজ্জামান বলবে দেখো আমি তো বলেছিলাম, আমি তো হাসিনা বিরোধী, আমি তো দেশবাসীকে জীবন রক্ষা করলাম, গুলি করলাম না, মানুষ হত্যা করি নাই, আমার সেনাবাহিনী মানুষ হত্যা করে নাই। এই মিথ্যাচার ওয়াকার করেছে। এখন ওয়াকারের মুখে আরো কথা ফুটবে, তার বুকে জোর বাড়বে এবং সে ইউনূস সরকারের আরো কাছে চলে আসবে যে ওয়াকার তো আওয়ামী লীগের শত্রু। এটা আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি। তারা ইউনূস সরকারকে উৎখাত করবে। তাদের অন্য একটা প্ল্যান হচ্ছে তাদের গরিলা বাহিনী করবে, মানে গেরিলা টেরোরিস্ট। আরেকটা হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে করাবে। এবং সেনাবাহিনীর সবচাইতে তাদের বিশ্বাস ভাজন হচ্ছে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজবেন্ড জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা সাবধান হবেন। মানে আওয়ামী লীগ যাকে গাল দেবে মনে করবেন আওয়ামী লীগ তাদেরকে ভালোবাসে। তারা জানে ওয়াকারুজ্জামানকে হত্যা করা এত সোজা ব্যাপার না, তবে এটা তারা বলে দিচ্ছে। এবং এটা কিন্তু একটা টেরোরিজমের আওতায় পড়ে। আওয়ামী লীগ টেরর বিস্তার করছে, ইন্টারনেটের মাধ্যমে তারা টেরোরিস্ট কথাবার্তা বলছে, যদিও তারা মিন করছে না। মিন না করলেও আপনি একটা দেশের সার্বভৌম দেশের সেনাবাহিনীর প্রধানকে হত্যা করবেন, এই ধরনের কথা আপনারা ছাড়ছেন। এই অজুহাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। যাই হোক, আপনারাই বিচারের ভার আপনাদের হাতে। আওয়ামী লীগ কেন ওয়াকারুজ্জামানকে এত নিন্দা করলো, জামাতকে নিন্দা করলো? কারণ একটাই, এদেরকে তারা ক্ষমতার কাছাকাছি দেখতে চায়। তো এটা খুব একটা মজার খেলা চলছে। তবে আমি মনে করি, আমি খুব আশাহত হয়েছিলাম, আমি এখন আশাবাদী যে ছাত্র জনতা বিপ্লবের রাস্তা ছাড়েনি। হাসিনা আরেকটা গন্ডগোল লাগাবে, তার টুঙ্গি পাড়ার সমস্ত কিছু গায়েব হয়ে যাবে, 32 নম্বরের কাছে চলে যাবে। তো ওইটা এখন বোধহয় হাসিনা করবে না। তবে ওইটাই যথেষ্ট না। এখন ওই যে অপারেশন ডেভিল হান্ট সরকার যদি সত্যি মিন করে থাকে, তাহলে 64টা এসপি, ডিসি, ইউএনও এবং একেবারে সেকশন অফিসার থেকে সেক্রেটারি পর্যন্ত যেগুলো আছে, ধরেই নেবেন কমপক্ষে 90 জন আওয়ামী ঘরানার, তা না হলে চাকরি পেত না। তাই এরা সব আওয়ামী লীগের লোকজন। কেউ ভুল পাল্টেছে চাকরি রাখার জন্য, এখন আওয়ামী লীগ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমি খুশি যে বেনজির আহমদ ওদের স্বরূপটা তুলে ধরেছে। কি উদ্দেশ্যে তুলে ধরেছে জানি না, সে বলেছে 90 জনই তো আমাদের লোক পুলিশের। এটা সত্য কথা। সুতরাং যারা অপারেশন ডেভিল হান্ট করছেন তাদের আমি বলি, এই 90 জনকে আপনারা খুঁজে বের করেন। পুলিশ, সেনাবাহিনী, ব্যুরোক্রেসিতে যারা আছে আওয়ামী, তাদেরকে ধরেন। না ধরলে ছাত্র জনতাই কিন্তু আপনাদের আবার 32 নম্বরে যা করেছে সেটা করে দেবে। আমি কিন্তু আশাবাদী। আর আবার আমি সুশীলদের বলছি, আপনারা না বুঝে এত লাফালাফি করবেন না। দেশে কোনো অরাজকতা হচ্ছে না। ছাত্র সমাজ 32 নম্বর থেকে শুরু করে এই ফ্যাসিবাদের যে প্রাসাদগুলো ভেঙে দিয়েছে, তাদের সবকিছু ভেঙে ফেলছে। এটা সিম্বলিক মূল্য 1000 কোটি টাকা। এটা আমাদের জন্য একটা ভালো খবর যে ভবিষ্যতের হাসিনারা, ভবিষ্যতের আওয়ামীরা যারা এই ধরনের কাজ করবে, তাদের জন্য একটা শিক্ষা হয়ে গেল যে বাপের নামে স্ট্যাচু বানালেই ওর ক্ষমতা পার্মানেন্ট হয়ে যায় না। জনগণ তাদের ঠিক যেখানে তাদের আওকাত মনে করিয়ে দিল, যেখানে মুজিবের স্থান, যেখানে হাসিনার স্থান, ওইখানে জনগণ নিয়ে গেল এবং বারবার জনগণ সেটা করবে। এটা কোনো এনার্কি নয়, এটা বিপ্লব, এটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ মাত্র। আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক এবং বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং এই কোমর ভাঙা সরকার একটু হলেও যেন কোমরের শক্তি সঞ্চয় করে এই যে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন। কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? প্রিয় দর্শক, সেই কথাটা নিয়ে আমার বিশ্লেষণ। প্রিয় দর্শক, পার্শ্ববর্তী দেশ যেভাবে হইচই করছে ভোটার দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশকে শুকুনের মতো ছিঁড়ে খাওয়ার জন্য, জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একজন, আমি মনে করি, গর্বিত সন্তান। আপনারা বারবার তাকে ফিরত যাবেন না। শেখ হাসিনার আত্মীয় ফুফাতো বোন বিয়ে করেছে, সেই অপরাধে সে অপরাধী হয়ে গিয়েছে। এরকম বহু আত্মীয় স্বজন, বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগ নেতাদের আত্মীয়তা আছে, জামাত নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে, জাতীয় পার্টির সাথে জামাতের আত্মীয়তা আছে। এরকম খুঁজতে গেলে বাংলাদেশের 18 কোটি মানুষ একে অপরের কারো না কারো কেউ আত্মীয়। সেই আত্মীয়তা দিয়ে রাজনীতি হয় না, দেশ পরিচালনা করা হয় না। আত্মীয়তা দেখে বাংলাদেশের স্বাধীনতার পিছনে এই 24 সালে জেনারেল ওয়াকারুজ্জামান চাইলে রাষ্ট্র ক্ষমতা দখল দিতে পারতেন। 5ই অগাস্ট আমরাও তাকে স্বাগতই জানাতাম, সেদিন আমরা তার বিরোধিতাও করতাম না, কারণ আমাদের মাইন্ড ছিল একটাই, যে স্বৈরাচার শেখ হাসিনা, তোকে আমরা চাই না, তোর পরিবর্তে যে কেউ রাষ্ট্র ক্ষমতা নোক, এতে আমাদের আপত্তি নাই। এটা ছিল আমাদের আন্দোলনের ভাষা। আমাদের এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা যখন কথা বলতাম, আমরা বারবার বলতাম যে সেনাবাহিনী কেন টেক ওভার করছে না শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রটি। কিন্তু সেই ওয়াকারুজ্জামান 5 তারিখে কিন্তু ক্ষমতা নেন নাই, এবং বাংলাদেশের ওই মির্জাফর, গাদ্দার, জিএম কাদের কিন্তু 5 তারিখে বঙ্গভবনের আলোচনায় বলেছে যেন সেনাবাহিনী 5ই আগস্ট যদি চাইতেন, সেই দিন সেই রাতে ক্ষমতা নিয়ে নিতে পারতেন জেনারেল ওয়াকারুজ্জামান। আর ওই জাতীয় পার্টির কুলাঙ্গার জিএম কাদের যেরকম জেনারেল ওয়াকারুজ্জামানকে 5 তারিখ রাতে বলেছিলেন যে উনি যেন ক্ষমতা টেক ওভার করে, উনি যেন বাংলাদেশে সামরিক শাসন জারি করে, সেনাবাহিনী যেন ক্ষমতায় নেয়। কিন্তু সেই ওয়াকারুজ্জামানকে জাতীয় পার্টির এই আহ্বানে দুর্বল করতে পারেন নাই, এবং জিএম কাদেরের মুখের উপরে, জাতীয় পার্টির উপরে কথাটাকে রিফিউজ করে দিয়েছিলেন সেই ওয়াকারুজ্জামান। আজকে ওয়াকারুজ্জামান যদি বলে বাংলাদেশকে, বাংলাদেশের সেনাবাহিনীকে, প্রতিরক্ষা বাহিনীকে, বাংলাদেশের প্রতিটা বাহিনীকে নিজের জন্মভূমির জন্য জীবন দিতে যেন প্রস্তুত হয়ে থাকতে, তাহলে বুঝতে হবে আমাদের উপরে কি ষড়যন্ত্র চলছে আশেপাশের দেশ থেকে, আশেপাশের কাছ থেকে। তাই সেই সময়ে, এই দুর্বল সময়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আমাদের মাথার উপরে একটা ছাতা। এই ছাতাটাকে কিছুতেই আমরা এই মুহূর্তে হারাতে পারি না, যতদিন পর্যন্ত না প্রত্যেকটা রাজনৈতিক দলে একটি শান্তিপূর্ণ পরিবেশে ওনার সাথে ঐক্যমতে এসে এই সরকারের যেই কয়টা দিন সামনে আছে, ওই কয়টা দিন যেন স্বৈরাচারের বিচারটা, স্বৈরাচার যে পালিয়ে গিয়েছে ভারতে গিয়ে কি স্বৈরাচার বসে আছে, এই দেশটাকে উত্তপ্ত রাখার জন্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আর ভারত উলঙ্গ হয়ে নরেন্দ্র মোদী দুটি খুলে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। বাংলাদেশের বিরুদ্ধে সেই কারণে নেমেছে যে বাংলাদেশের ছাড়া তার বেশ কয়েকটি রাজ্য হারানোর সম্ভাবনা এই মুহূর্তে দেখছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একেবারে নরেন্দ্র মোদী বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে। ডোনাল্ড ট্রাম্প ইউনূস সাহেবের বিরুদ্ধে এইটা করবে, সেটা করবে। এখন যখন দেখছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠিন দুস্তি, এখন আরো মাথা খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর। ওই 4 দোকানের মুরুক্ষের সাথে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমান মূল্যায়ন করা যাবে না।
পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রনায়করা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যেই মর্যাদা আর সম্মানের সাথে রাখছে, সেই কারণেই ওই কালো চক্ষুগুলা বাংলাদেশের দিকে তাকালো, বাংলাদেশকে কিছু করতে পারছে না। যদি উনি ছাড়া অন্য কেউ প্রধান উপদেষ্টা থাকতেন, তাহলে আল্লাহ না করুক আমাদের অবস্থা হয়তোবা ভয়াবহ থাকতো এই মুহূর্তে। সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে গুলি করা থেকে 5 তারিখের আগেই উনার পারমিশনের কারণেই সেনাবাহিনী গুলি করবে না এবং সেনা অফিসারদের মতের সাথে উনি একমত হয়ে যেখানে মোনাজাত করা হয়েছে জালিম সরকারের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করা হোক, আর সেই মোনাজাতে উনি আমিন আমিন বলেছিলেন। এরপরেও আমরা যদি উনাকে উনার শ্বশুরবাড়ি কোথায় সেই নিয়ে ঘু ধরে বসে থাকি, তাহলে এই জাতির কপালে উন্নতি হবে না। এই জাতি ঘু ধরে বসে থাকে, এই জাতি মানুষ জাতির জন্য কি করেছে, 5 তারিখে কি তার অবদান, সেই অবদান যেন ভুলে না যায়। আমি কেটিভির 24 এর প্রিয় দর্শকদেরকে বলবো, সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজনের ভিতরে যাতে করে কোনো ফাটল না ধরে, ফাটল কেউ ধরাতে না পারে, অ্যাকচুয়ালি কেউ ধরাতে পারবেন না, কারণ তারা দুজন একে অপরকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায় একত্রিত হয়ে দেশটাকে গড়ার জন্য স্বৈরাচার শেখ হাসিনার বড় বড় রাঘব বোয়ালদেরকে বিচারের কাঠগড়ায় বারবার তাদেরকে রিমান্ডে এনে কাউকে 50 দিনের বেশি রিমান্ড ইতিমধ্যে দেওয়া হচ্ছে। এরপরেও আমাদের বুঝতে হবে যে যেখানে যে অপরাধ করেছে সবগুলা অপরাধের প্রুফ করে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে করে এই 25 সালে বিচারের শেষ করতে পারি। বেশ কিছু রাঘব বোয়ালকে ইতিহাসের পাতা যেন 24-এর শহীদদের কথা আমরা শহীদদের বিচারটা করতে পেরেছি 25 সালে এসে সেই কথা বলতে পারি। সেই কারণে আমরা ঐক্যের পথে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা বিভ্রান্ত ছড়াতে চাই না। ফেসবুকে কিছু কিছু বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াচ্ছে। আজকে ফেসবুককে সুইজারল্যান্ডে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে দিয়েছে, বাংলাদেশে যারা ফেসবুকে ফেক আইডিতে ফেক কথাগুলা ছড়াচ্ছে তাদের দিকে যেন ফেসবুক সতর্ক থাকে। আপনারা জানেন যে প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাকে যেটা বিশ্বের পক্ষে বলবে আর বলেছে ইতিমধ্যে প্রত্যেকেই জি স্যার, ইয়েস স্যার, করব স্যার করেছে। এর মধ্যে কেউ কোনোদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কোনো কথা বাদ দিয়েছে বলে আমার জানা নাই। যদি আপনাদের জানা, যখন সাবেক কোনো সেনাপ্রধান বর্তমান কোনো সেনাপ্রধান সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন, তখন খুব স্বাভাবিকভাবেই গণমানুষের মনে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং অনেক ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। খুব স্বাভাবিক। বলছি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কথা, যিনি সত্য কথা বলতে গেলে অনেক সেনাপ্রধানের চেয়ে কম বিতর্কের জন্ম দিয়েছেন, অথবা তিনি সজ্জন ব্যক্তি ছিলেন, এটি আমরা বলতেই পারি। কিন্তু তিনি সাম্প্রতিক সময়ে 17টি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে, যেগুলো সামরিক অভ্যুত্থান, সামরিক বিদ্রোহ কিংবা গণবিপ্লবের উপরে লেখা, বিশেষ করে 5 আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা। সবশেষ 17তম স্ট্যাটাসটি তিনি যেটি রোববারে দিয়েছেন সেটি যথেষ্ট আলোচনা জন্ম দিয়েছে এবং মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি করছে। এটা সত্য কথা। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া গণ অভ্যুত্থানের আগে তিনি তার ফেসবুক পেজ লাল করেছিলেন, এরকম লাল অনেকেই করেছিলেন, আমরাও হয়তো অনেকে করেছিলাম। এটি অনেক বড় ভূমিকা ফেলেছিল মানসিকভাবে সাধারণ মানুষের মনে। এবং এই ফেসবুক যখন লাল করা হয়েছিল তখন আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের নেতা কর্মী কট্টর সমর্থকরা যথেষ্ট পরিমাণ লালকে নিয়ে ইনসাল্ট করছিলেন,
বলা হচ্ছিল লাল দজ্জালের রং লাল ইত্যাদি ইত্যাদি, কাদের কাদের রং নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছিল, কিন্তু তারা তখন ভুলে গিয়েছিলেন লাল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পতাকার বুকের রং, উদীয়মান সূর্যের রং। যা হোক, সেই সব বিতর্কে যাব না। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া যখন তার ফেসবুক প্রোফাইলটি লাল করেছিলেন, এটি যথেষ্ট সাড়া ফেলেছিল। এবং সেই ইকবাল করিম ভূঁইয়া যখন তার ফেসবুকের মাধ্যমে সেনাপ্রধান সম্পর্কে বা আরও অন্যান্য বিষয়ে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করছেন, সেটি অবশ্যই ভাবনার বিষয়। আমি একটু বলি আপনাদের সামনে যে তার সর্বশেষ স্ট্যাটাসটি কোন ধরনের, আমি অংশবিশেষ বলছি। এখানে বলা হচ্ছে যে শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে, যেখানে সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। সেখানে 5টি রাজনৈতিক দলের নেতাদের এবং অধ্যাপক আসিফ নজরুলকে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে তিনি বলছেন, যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা, সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে। এবং শোনা যায় সেখানে রাজনীতিবিদ এবং আসিফ নজরুল সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং সংবিধান বহাল রেখে আগের তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে এখানে তো এটা না হলে বিপ্লবী সরকার গঠন হতে পারত, তার মাধ্যমে অনেক কিছু ঘটতে পারত। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তখন কি কেউ বিপ্লবের কথা উল্লেখ করেছিল, বিপ্লবী সরকার গঠন করতে হবে? করেনি তো। জাতীয় সরকারের কথা উপস্থাপন করা হয়েছিল পরবর্তীতে, এটি আমরা অনেক জায়গা থেকে শুনছি, ছাত্র সমন্বয়করা দাবি করছেন, কিন্তু বিএনপি সেটি মেনে নেয়নি। এবং তখন তো মানুষের মনে একটি ধারণা, রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটি বিশ্বাস যে খুব দ্রুত একটি সরকার গঠনের মাধ্যমে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া হবে একটা গণতান্ত্রিক উপায়ে, সেটি তো তাদের বিশ্বাস ছিল। এবং যে কারণে জাতীয় সরকারের দিকে বিএনপি যায়নি, যেটি হলে আবার আগামী নির্বাচনটি প্রলম্বিত হতে পারে, তারা সেদিকে হাঁটেইনি। কিন্তু বিপ্লবী সরকারের কথা কেন এই মুহূর্তে ইকবাল করিম ভূঁইয়া সাহেব বলছেন? এবং তিনি যে বললেন যে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা, খুব স্বাভাবিক, কিন্তু কেন বিজয়ীরা পরাজিতদের কাছে গেলেন? বিজিতদের কাছে মানে পরাজিত, তার কারণ কি সেনাবাহিনী পরাজয় বরণ করেছিল তখন? আমরা তো জানতাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ কমান্ডার বা সুপ্রিম কমান্ড থেকে নির্দেশ জারি হয়েছিল সবার মতামতের ভিত্তিতে, জুনিয়র এবং মিড লেভেলে যে সামরিক কর্মকর্তারা ছিলেন, যে তারা আর একটি গুলিও এই গণঅভ্যুত্থানকারীদের উপরে চালাবেন না বা আন্দোলনকারীদের উপরে চালাবেন না। এবং তারা শেখ হাসিনার পদত্যাগ চান, এটিও সেনাপ্রধান জানিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে। তাহলে এখানে সেনাবাহিনীকে এখানে কি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে? আমি জানি না, এই প্রশ্নগুলো উঠছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি বলছেন, যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিয়ে যায়, মানে চুপসে যায়। কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান। যদি আদর্শগতভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইতো, তাহলে হয়তো গণভবন বা বঙ্গভবন একযোগে দখল হতো, বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো। আমি আবারও বলছি, তখন যেমন বিপ্লবী সরকারের দাবি কেউ করেনি, আর এই অভ্যুত্থানটি কোনো প্রকারের বিপ্লব ছিল। বিপ্লবের চরিত্র তো আলাদা। যে রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লবের ইতিহাস তিনি টানলেন, সেই বিপ্লবের চরিত্রের সাথে কি এই গণ অভ্যুত্থানের কোনো মিল ছিল? এটি কোন হিসেবে বিপ্লব হয়? অনেকে বিপ্লব বলতে পারেন, আবার অনেকে বিপ্লব হিসেবে মানছেন না, শুধুমাত্র একটি স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে একটা দুর্বার গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করতে চান অনেকে। আমিও সেটি মনে করি, আমি আগাগোড়ায় বলে আসছি, এটা বিপ্লবের ধারে কাছেও কিছু না। কিন্তু এটিকে
ইকবাল করিম ভূঁইয়া সাহেব বিপ্লব হিসেবে বলার চেষ্টা করছেন এবং সংবিধান ছিঁড়ে ফেলার কথা বলছেন যদি বিপ্লবের সাফল্য আসতো। যেই মুহূর্তে সংবিধান নিয়ে অনেক ধরনের কথা উঠছে এবং এই সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কাছে অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধকে ভিত করে এই সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে অনেক ধরনের আপত্তি কিছু থাকতে পারে, সেগুলো সংশোধন করা যেতে পারে এবং যেই সংবিধানকে কেন্দ্র করে ছুঁড়ে ফেলাকে কেন্দ্র করে কবর রচনাকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর অস্থির পরিস্থিতির সৃষ্টি হলো। সেখানে নানান কৌশলে বা বিএনপির উদ্যোগী ভূমিকার কারণে সেখান থেকে ছাত্ররা পিছু হটল এবং ঘোষণাপত্র এখন সামনে রয়েছে। ঘোষণাপত্র হবে কি ডিক্লিয়ারেশন হবে সেই নিয়ে একটা বিরোধ চলছে, যদিও সেটি অনেকটা হালকা হয়ে আসছে। সেই মুহূর্তে আবার সংবিধান নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার মুখ থেকে এই কথাটি আসা আমি অন্তত খুব স্বাভাবিকভাবে নিতে পারছি না। তিনি বলেছেন যে যদি এসব কিছু হতো তাহলে সাবেক সামরিক কর্মকর্তা যারা নিষ্ঠুরতা চালিয়েছেন তারা হয়তো দেশ ছাড়া হতেন না বা দেশের বাইরে পালিয়ে যেতে পারতেন না। আমি এই কথাটির সঙ্গে একমত আংশিক। হ্যাঁ, তাদের বিচার হওয়া উচিত ছিল বা যাদের জনসম্মুখে এসে বিচারের মুখোমুখি হওয়ার কথা ছিল তারা অনেকেই বেঁচে যাচ্ছেন, এটি আমরা চাইনি। কিন্তু বিপ্লব হলেই যে সব কিছু বা বিপ্লবের মর্যাদা পেলেই যে সব কিছু হতো সেটি নিয়ে যথেষ্ট কনফিউজড রয়েছে এবং এই বিপ্লবের যারা এটিকে বিপ্লব বলছেন এবং যারা নিজেদেরকে বিপ্লবী হিসেবে দাবি করছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষ কী পরিমাণ অতিষ্ঠ হয়ে উঠেছে এটি আমরা জানি না। সেই জায়গা থেকে কেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মুখ থেকে এই ধরনের কথা আসছে, আমাদের হয়তো হিসেবে অনেক কিছু মিলে, কিন্তু সেই সব আমরা বিশ্বাস করতে চাই না। এবং তিনি আরও একটি মন্তব্য করেছেন যে এই পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয়, যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতোই পা গলিয়ে দ্রুত আরেকটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয়। মানে বিএনপি ক্ষমতা যাওয়ার পথে বা দলটিও স্বৈরাচারী হবে, এটি অনেকে বলতে পারেন। যে আমিও মনে করি যে দলটি যে স্বৈরাচারের বাইরে থাকবে এমন বিশ্বাসের জায়গা প্রতিষ্ঠা করা অনেকখানি কঠিন, যদিও বিএনপি অনেক কৌশলী হয়েছে। কিন্তু আমরা বিএনপিকে দেখেছি, আমরা জাতীয় পার্টিকে দেখেছি, আমরা আওয়ামী লীগকে দেখেছি, অবশ্যই আমরা পোর খাওয়া মানুষ। আমরা গণঅভ্যুত্থান নেতৃত্বে যারা ছিল তাদেরও দেখছি মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে। সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো তুলে এবং একই সঙ্গে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আসলে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া অন্য কিছু চাইছেন, ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি তিনি উপস্থাপন করতে চাইছেন, নাকি স্রেফ তার বিশ্বাসের জায়গা থেকে এগুলো বলছেন, এর পিছনে অন্য কিছু নেই। যদি তাই হয়ে থাকে খুবই ভালো কথা। কিন্তু তার মতো একজন মানুষের মুখ থেকে যখন এই প্রশ্নগুলো আসে, খুব সহজে সব কিছু ধরে নেওয়ার কোনো কারণ থাকতে পারে। অনেকে বলছেন যে নতুন রাজনৈতিক দলটি আসছে, সেটি নেতৃত্বে ইকবাল করিম ভূঁইয়া থাকতে পারেন, এই জন্য তিনি বিপ্লবী শব্দগুলো উচ্চারণ করেছেন, এই জন্য তিনি নানান ধরনের প্রশ্ন উত্থাপন করছেন। হতে পারে, ওই পর্যন্ত হলেও ভালো। কিন্তু ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে বিষয়টি দেখলেন, সেনাপ্রধানকে নিয়ে বেশ কয়েকজন কথা বলেছেন। যেমন সেনাপ্রধানকে নিয়ে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস, তারপরে আরও বেশ কয়েকজন তারকা পর্যন্ত কথা বলছে, সাংবাদিক পর্যন্ত কথা বলছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।